গুন্ডা বাহিনী দাপাদাপি লাপালাপি মারপিট অব্যাহত। মুসলিম মসজিদ ঈদগাহ দখল চলছে। নিউ মার্কেটের হক মার্কেট থেকে শুরু করে নিরীহ মানুষদের উপর চরম অত্যাচার ভয়ঙ্কর নেমে এসেছে, ভয়ঙ্করতা। তবু আমি বলবো ভয় পাবেন না, ভয় পাবেন না। একটা জিনিস বোঝার চেষ্টা করুন। দেখুন, রাস্তাঘাটে শুধুমাত্র কিছু গুন্ডা ঘুরে বেড়াচ্ছে। এই গুন্ডারা কারা? আর অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানে আমি মুখ্যমন্ত্রী বলছি, আমি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু একবারও বলছেন না কোনো কথা। যদি তিনি মুখ দিয়ে একবার উচ্চারণ করেন, তাহলে ওই 20টা 30টা 50টা গুন্ডাকে জনগণ, সিপিএম, তৃণমূল, কংগ্রেস সবাই মিলে মেরে ফাটিয়ে একাকার করে দিতে পারে। গ্রামকে গ্রাম, শহরকে শহর, যত সংখ্যক প্রগতিশীল ধর্মনিরপেক্ষ মানুষ আছেন, সে যে পার্টিই করুক, তারা যদি দল বেঁধে তাড়া করে, তাহলে কিন্তু গুন্ডারা পালানোর জায়গা পাবে না। আপনারা ভেবে দেখবেন, খুব কম জায়গায়, মানে বেশি লোক নেই, এই গুন্ডারা সিপিএমের সময় গুন্ডামি করেছে। যখন কংগ্রেস থেকে সিপিএম হলো, রাতারাতি সিপিএম হয়ে গেছে। সিপিএম থেকে তৃণমূল হওয়ার সময় তারা রাতারাতি তৃণমূল হয়ে গেছে। তৃণমূলের থেকে বিজেপি আসে তথাকথিত জেতার জন্য হয়ে গেছে। এর মধ্যে আরএসএস বিজেপির নেতাদের ইন্ধন থাকতে পারে, কিন্তু যারা দীর্ঘদিন ধরে পার্টিটা করেছে, তাদের পার্টি, তারা সরাসরি দাঙ্গার মধ্যে আছে বলে আমি জানি না। সকালবেলায় আমাকে একজন ফোনে খুব ধমকি দিচ্ছিল, তো তাকে এমন ধমকি আমি দিয়েছি, তারপর থেকে 10 বার ফোন করছি, সে আর ফোন ধরছে না। আমাকে অনেক আত্মীয় স্বজন বলেছে আমি যেন সাবধানে থাকি, আমি যেন, আমার ছেলে এসছে গাড়ি নিয়ে তার বাড়িতে চলে যাওয়ার জন্য, ইত্যাদি ইত্যাদি। কেন, কিসের জন্য, কি কারণে? এটা তো বাঙালি এবং বাংলার সবচেয়ে ভালো দিন এসে গেছে। কেন, তার ব্যাখ্যা আমি দিচ্ছি। এবং আমি আমার যারা দর্শক, আমার ভালোবাসার মানুষদের ফেলে লুকিয়ে আমি ছেলের বিরাট বাড়ি, সুন্দর জায়গা ইত্যাদি জায়গায় চলে যাব? আমি লড়াই করব, কারণ আমার লড়াই, দামাল বাংলার লড়াই 100% সঠিক, যা আইনি, যা সাংবিধানিক মঙ্গলের। আবার আমার ইন্টারনেটটা ডিস্টার্ব হওয়া শুরু করে দিয়েছে। একটা জিনিস আপনারা বোঝার চেষ্টা করুন, যেটা এমন কি কিছু ঘটছে আইনিভাবে, সাংবিধানিকভাবে, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো একটা, যে নির্দেশের বলে ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষ লক্ষ তৃণমূল কর্মীরা পথে নেমে পড়ে। এমন এই কারণে কি তিনি কি কোনো বাংলাকে বাঁচাতে, বাঙালিকে বাঁচাতে এমন কিছু আইনি পথ খুঁজছেন? এটা ভাবার বিষয়। এমন নয় তো গুন্ডাগুলোকে ফলো করা হচ্ছে, এমন নয় তো সিসিটিভির মাধ্যমে এই গুন্ডাগুলোকে ধরে নেবে 2-4 দিনের মধ্যে? দেখুন, এটা কিন্তু, এই যে ঘটনাটা ঘটলো, ভোটটা হয়ে গেল এবং রেজাল্ট বেরোলো, এটা কিন্তু গণ অভ্যুত্থান নয় বাংলাদেশের মতো। এটা নেপালের মতো, শ্রীলঙ্কার মতো, বাংলাদেশের মতো গণ অভ্যুত্থান নয়। এটা একটা সাংবিধানিক প্রক্রিয়া, প্রতি 5 বছর পর পর হয়, কেউ জেতে কেউ হারে ইত্যাদি। তাহলে এই জেতা হারার মাঝে এরকমভাবে ভাঙচুর, মেরে দেওয়া, পেটানো, দখল নেওয়া, এটা চলছে কি করে? গণ অভ্যুত্থান, গণ অভ্যুত্থানের মতো এটা হচ্ছে কেন, কিভাবে? এখন প্রশ্নটা হচ্ছে যে জননেত্রী মমতা ব্যানার্জি ঘুমিয়ে আছেন, নাকি তিনি সাংবিধানিক কোনো রাস্তা খুঁজছেন? আমার মনে হয়েছে এবারের ভোট যেভাবে লুট করা হয়েছে, ইভিএম দিয়ে, ভয় দেখিয়ে, কেড়ে নিয়ে, যেভাবে,
যেটা আমি অনেক আগে থেকে বলছিলাম আরএসএস এটা করবে, সেই প্রতিটি ডকুমেন্ট উনি কি কালেকশন করে রেখেছেন? প্রত্যেকটা জিনিস তিনি কি সুপ্রিম কোর্টে তুলে ধরবেন? এটা সময় বলবে। ফলত এখনই আপনারা ভয় পাবেন না, হতাশ হবেন না। আর একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখুন আমরা বাঙালি, অর্থাৎ এই যে বিজেপি সরকার তৈরি করবে, যদি কোনো বাধাহীনভাবে সরকারটা হয়, তাহলে যারা সরকার করবে তারাও কিন্তু বাঙালি। নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, মানে আমি এমপির কথা এখন এটাই বলছি, যারা মন্ত্রী হবে বিভিন্ন দপ্তরে, যারা মুখ্যমন্ত্রী হবেন, এরা তো বাঙালি। এরা কি কোনোদিন মাছ মাংস ছাড়তে পারবে? এরা কি কোনোদিন রবীন্দ্রনাথ, নজরুল, লালন ফকির, বিরসা মুন্ডা ছাড়তে পারবে? এরা কি কোনোদিন মাতৃভাষা বাংলা ছাড়তে পারবে? এরা কি কখনো বলতে পারবে যে আমাদের অফিসিয়াল ভাষা হোক সংস্কৃত? যতদিন সংস্কৃত ভাষা না আসছে ততদিন হিন্দি। এরা কি বলতে পারবে যে নিরামিষ খেতে হবে, মাছ মাংস খাওয়া যাবে না? এরা কি বলতে পারবে যে আমাদের ভাদু টুসু থেকে আরম্ভ করে আমাদের যে লৌকিক সংস্কৃতিগুলো বন্ধ করে দিয়ে শুধু হনুমান পুজো করতে হবে? পারবে না। কেন পারবে না? কারণ এদের রক্তের মধ্যে আছে বাংলা, এদের রক্তের মধ্যে আছে বাঙালি। এই বিজেপির বেশ কিছু এমএলএ যারা ভোটে জিতেছেন আমার অত্যন্ত কাছের, তাদের সঙ্গে বারবার কথা বলে আমি বুঝেছি এরা না জানে ইউনিফর্ম সিভিল কোড, এরা না জানে ওয়াকআপ আইন, এরা না জানে আরএসএস এর নীতিগত সিদ্ধান্ত, এরা কিছুই জানে না। এরা না জানে সিএএ, এরা না জানে এনআরসি। ফলত এদের কিন্তু এরা ভোটে জিতেছে তৃণমূলের নিচের স্তরের ব্যাপক দুর্নীতি এবং ব্যাপক অত্যাচারের জন্য। তৃণমূলের সব জায়গায় যে অত্যাচার হয়েছে তা নয়, কিছু শয়তান চরম অত্যাচার করেছে, তার বিরুদ্ধে ভোট দিয়েছে। ফলত কিছু রাজনৈতিক লোক বা রাজনীতির ক্ষমতা লোভী বা ক্ষমতা পেতে চায়, তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এই সুযোগে ভোটে দাঁড়িয়েছে এবং জিতে গেছে। তাহলে তার সঙ্গে আরএসএস এর এজেন্ডা এদের কিচ্ছু নাথিং, কিছু জানে না। একটা উদাহরণ দিই, আরএসএস কিন্তু নীতিগত আদর্শগত কারণে ওরা বাংলাকে দখল নিয়েছে। অঙ্গ বঙ্গ কলিঙ্গ মানে 1925 সালের যে ভাবনা সেটা আজকে পূর্ণ হয়েছে। 2025 হিন্দু রাষ্ট্র ঘোষণা হবে। এরা জাতীয় পতাকা পাল্টে দেবে, এরা জাতীয় সঙ্গীত পাল্টে দেবে। আপনারা একবার পড়বেন আরএসএস এর নীতিগত সিদ্ধান্তগুলো। গোলওয়ালকারের, গুরুজি গোলওয়ালকারের বই পড়বেন, উই আর আওয়ার নেশন উই ডিভাইন, যেটা হুবহু কপি করা হচ্ছে। এটাই আরএসএস এর ম্যানিফেস্টো, এই অনুযায়ী চলে। তারা বলছেন, গুরুজি গোলওয়ালকার বলছেন হিটলার আমাদের আদর্শ, তার নীতি এবং আদর্শ মেনে আমরা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করব। যদি মুসলমানরা না মানে তাহলে হিটলার যেভাবে ইহুদিদের সঙ্গে ব্যবহার করেছিল একই ব্যবহার করব, মানে মেরে দেবে। এবং ধর্মান্তকরণ ওদের মূল, আবার পুনরায় তাদেরকে হিন্দু নিচু জাতি হতে হবে, এটা আদর্শ। ফলত বাঙালির আদর্শের সঙ্গে হিন্দি ভাষাভাষী এবং আরএসএস এর আদর্শ কোনোদিন মিলবে না, মিলবে না, মিলবে না, মিলতে পারে না। দেখুন সিপিএম যখন ছিল, কমিউনিস্ট না হলেও কমিউনিস্ট মার্কা তো একটা ছিল, যেটা মানুষের হৃদয়ের মধ্যে যুগ যুগ ধরে লালিত হয়েছিল। সিপিএম থেকে যখন তৃণমূল হলো, তখন দেখবেন এই যে তৃণমূলের উত্থানের পিছনে ছিল কমিউনিস্টদের একটা ভূমিকা, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকেই কমিউনিস্ট বলতেন। ফলে
মানুষগুলোকে রাতারাতি সিপিএম থেকে তৃণমূল হতে অসুবিধা হয়নি, একই ধরনের। কিন্তু আজকের বাঙালিদের যেটা প্রধান সত্তা, বাঙালি যেটা মনে প্রাণে ধারণ করে, বিশ্বাস করে, যে অনুভব নিয়ে মননে গেঁথে দিয়ে একটা বাঙালি আস্তে আস্তে বড় হয়, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র। আপনারা কি জানেন আরএসএস এর মূল এজেন্ডা হলো গণতন্ত্র বিরোধিতা? আপনারা কি জানেন যে আরএসএস ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে না? আপনারা কি জানেন আরএসএস কখনো মানবতা শব্দটাকে বিশ্বাস করে না? ফলত এদেরকে নিয়ে এই আরএসএস এর এজেন্ডা কিভাবে পূর্ণ করবে আমার বাঙালি বিজেপি নেতারা সরকার চালানোর ক্ষেত্রে? একটা উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন। হিন্দি বলয়ের যে শ্রীরাম আর আমাদের এখানকার শ্রীরামের মধ্যে পার্থক্যটা কোথায়? পৃথিবীতে 350-র বেশি রামায়ণ আছে। হিন্দি বলয় তুলসী দাসের রামায়ণ বিশ্বাস করে, এটা তাদের সংস্কৃতি। তুলসী দাসের রামায়ণে কি বলা হয়েছে? যে রাম যখন সীতাকে উদ্ধার করলেন, সীতা বললেন আমি একবার প্রভুকে দেখতে চাই, আমি স্বামীকে দেখতে চাই। তখন রামচন্দ্র বলছেন না, দেখা হবে না, কারণ আমি তোমাকে রক্ষা করেছি, উদ্ধার করেছি তোমাকে ভালোবেসে নয়, আমার ধর্মকে রক্ষা করার জন্য, আমার বংশ মর্যাদাকে রক্ষা করার জন্য। তারপর বলছেন এখন তুমি হনুমান, জাম্বুবান, বিভীষণ যার সঙ্গে শুতে পারো, মানে থাকতে পারো, বিয়ে করতে পারো। আচ্ছা বলুন তো, এই তুলসী দাসের রামায়ণের সঙ্গে বাংলার কৃত্তিবাসের রামায়ণের কালচারের কোনো মিল আছে? বাংলায় যদি এরকম কোন একটা ঘটনা ঘটে, তাহলে বাংলা ধরুন আমাদের কোন একটা বোনকে, বউকে, কন্যাকে তুলে নিয়ে গেল, আমাদের বাঙালি সেই কন্যার পাশে দাঁড়িয়ে বলবে তোকে যারা অত্যাচার করেছে মনে কর তারা খ্যাপা কুকুরের কাজ করে পালিয়েছে, তুই মনের মধ্যে এটা রাখিস না, তাকে বুক দিয়ে আগলে রাখে। এটাই বাঙালি কালচার। আরএসএস প্রধান মোহন ভাগবত বলছেন নারীদের কাজ হচ্ছে সন্তান জন্ম দেওয়া, খেতে পাওয়া, না স্বামীকে সুখ দেওয়া, বিনিময়ে খেতে পাওয়া। মোহন ভাগবত কি এটা নিজে বানিয়ে বলছেন? না, এটা 1925 সাল থেকে আরএসএস এর যে মনুস্মৃতিকে প্রাধান্য দেওয়া, তাদের যে মূল ভাবনা, তার একটা পার্ট। সেটা হেডগেওয়ার বলেছেন, গুরুজি গোলওয়ালকার বলেছেন, গুরুজি দেওরাজ বলেছেন, গুরুজি মোহন ভাগবত বলেছেন। ফলে এই কালচার আর বাংলার কালচারের সঙ্গে মিলবে না। আজকে যারা গুন্ডাগার্দি করছে, এই গুন্ডাগার্দির মধ্যে একটা অংশ দেখবেন আছে বাঙালি নয়, আর একটা অংশ আছে তারা জানে না কেন মারছে, কাকে মারছে। তারা মনে করছে তৃণমূলে ওই লোকটা আমার চেয়ে বেশি সুযোগ নিয়ে নিয়েছে, ও আমার চোখের সামনে বড় লোক হয়ে গেল, ও নেতা আমাকে পাত্তা দেয়নি, ও টাকা পয়সা লুটেছে, ও এই করেছে, তাকে ওকে মার, ওকে কাট, ওকে শেষ করে দে। এই ভাবুন, আমার বন্ধু, আমি একসময় নাটক করতাম, তো একটি নাটক অত্যন্ত নাম করা হয়েছিল। তখন বেশ কিছু সিনেমা আর্টিস্ট আমার সঙ্গে বন্ধুত্ব করেছিলেন, ভালো মানুষ তারা। তার মধ্যে একজন এবার জিতেছে টালিগঞ্জের। তিনি আমাকে একদিন ফোন করে বলছেন, এর আগে কয়েক বছর খানেক আগে, যে ইতিহাসে তোমার নাম থাকবে। আমি ভাবছি কোনো ভালো কথা বলছে। তারপরেই বলছে যে তোমার কোনো লোকের যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবে, আমি সুকান্তদাকে বলে বা অমিত শাহকে বলে তার নামটা আমরা বাতিল করব, তাকে বাঁচিয়ে দেবো। তো আমি ওকে বললাম, একজন, দুজন, তিনজন, চারজনকে বাঁচানোটা বিষয় নয়, বিষয় হচ্ছে আমার লক্ষ কোটি ছিন্নমূল দেশান্তরিত মানুষ যারা দেশভাগে বলি হয়ে আসতে বাধ্য হয়েছে, আইনত যারা চিরকালের জন্য বেনাগরিক। আমি যখন একটার পর একটা আইনগুলো বললাম, তখন পাপিয়া অধিকারী বললেন, সর্বনাশ, এটা তো জানতাম না।
তাহলে আমার শ্বশুরবাড়ির কি হবে? আমার অত্যন্ত কাছের ছেলে, অত্যন্ত বলাটা মনে হয় একটু ছোট বলা হলো, সে আসানসোলে জিতেছে, কৃষ্ণেন্দু মুখার্জি, এবং সে একসময় তৃণমূলের জন্য অনেক কিছু করেছিল। তৃণমূলের চরম অত্যাচার তাকে বিজেপি হতে বাধ্য করেছে। তো কৃষ্ণেন্দু মুখার্জি একসঙ্গে থেকেছি, খেয়েছি, ঘুমিয়েছি, আমার কাছেও আসে। কৃষ্ণেন্দু মুখার্জিকে কিছুদিন আগে উনি উত্তর চব্বিশ পরগনার দায়িত্বে, প্লাস এই কলকাতা অফিসের দায়িত্বে। কৃষ্ণেন্দু মুখার্জি অনেকে ভাবে বিরাট ডন, বিরাট মস্তান, ও অ্যাকচুয়াল শিল্পপতি, কিন্তু আমার কাছে কৃষ্ণেন্দু খুব ভালো ছেলে। কৃষ্ণেন্দুকে যখন আমি তার বাড়ি গিয়ে এনআরসি এটা ভালো করে বুঝিয়েছিলাম ডকুমেন্ট দিয়ে, ও থমকে গিয়ে বলেছিল, তাহলে তো আমাদের নেতাদের উচিত আগে বিজেপির নেতাদের সঙ্গে আলোচনা করা, যে এইগুলো ঠিক না করলে আমরা পার্টি করব কি করে। তারপর বিশেষ ব্যাপারটা এগোয়নি। এই যে মুখ্যমন্ত্রী হোক, যে স্বরাষ্ট্রমন্ত্রী হোক, যে কালচার মিনিস্টার হোক, যেই হোক, তারা কেউ আরএসএস এর নীতিগত সিদ্ধান্ত আরএসএসকে জানে না। তাই প্রতি পদে পদে তারা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়বে। দেখুন, আমি আমার বন্ধু অসীম সরকারের বিরুদ্ধে একটা মামলা করেছি জনস্বার্থে, ইল্লিগাল মাইগ্রেন্ট বলে। এটা আমার কথা না, অসীমেরও বক্তব্য, যে দেশকে ভালোবেসে মানুষকে বাঁচাতে তুমি একটা মামলা করো দেখি, তাহলে মানুষ জানুক সত্যিটা কি। তো আপনি কি মনে করছেন অসীম সরকার যে গান করছে খুব আনন্দে আছে? কারণ অসীম সরকারের প্রায় 23 লক্ষ মানুষ ডিলিট হয়ে গেছে, তার মধ্যে তার অনেক আত্মীয় আছে। অমিত শাহরা তাকে মিথ্যা করে বলেছে তাদের ভোটের পর নাকি সব নাম তুলে দেবে। এই বিজেপির যারা নেতা, মন্ত্রী, এমএলএ হবেন, তারা কেউ সিএএ কি জিনিস জানে না, তারা এনআরসি কি জিনিস জানে না, তারা ডিলিমিটেশন কি জিনিস জানে না, তারা ওয়াকআপ আইন কি জিনিস জানে না, তারা ইউনিফর্ম সিভিল কোড জানে না। তারা জানে না, তারা মনে করে ইউসিসি মানে হচ্ছে, ইউসিসি মানে এক দেশ এক আইন মানে হচ্ছে মুসলমানরা 4টে বিয়ে করবে কেন। কিন্তু তাদের মাথায় এটা ঢোকে না যে তার জানাশোনা এমন কটা মুসলমান আছে যাদের 4টে বিয়ে, খুঁজে পাবে না। আসলে ইউসিসির মধ্যে দিয়ে হিন্দু কোড যে উঠে যাচ্ছে সেটা জানে না। হিন্দু কোড হচ্ছে বিজেপির সবচেয়ে শত্রু, মানে আরএসএস এর শত্রু। কারণ এই হিন্দু কোড উত্থাপন করার জন্য বাবা সাহেব আম্বেদকরের বিরুদ্ধে আক্রমণ হয়েছিল। এই হিন্দু কোড আনার জন্য, উত্থাপন করার জন্য বাবা সাহেব আম্বেদকরের বিরুদ্ধে তৎকালীন ব্রাহ্মণ্যবাদী নেতারা, হিন্দুত্ববাদীরা এমন অত্যাচার করেছিল, তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। আমরা অনেকেই জানি না হিন্দু কোড কি, আরএসএস নেতারাও জানেন না, রূপা গাঙ্গুলিও জানেন না। এই যে ভদ্রমহিলা ডিজাইনার দুর্গাপুর থেকে দাঁড়িয়েছেন, খুব ভালো কথা বলেন, উনিও জানেন না। আমাদের পাপিয়া অধিকারীও জানেন না। যাদবপুরে ভোটে দাঁড়িয়েছেন ভদ্রমহিলা, এখান থেকে জিতেছেন, তিনিও জানেন না হোয়াট ইজ হিন্দু কোড। ইউসিসি লাগু হচ্ছে খুব তাড়াতাড়ি। ইউসিসিতে শুধু মুসলমানদের নামাজ, আজান, জাকাত, রোজা বাতিল হবে না, তাদের মাস্ততো, খুঁড়তো, পিস্ততো ভাই বোনের সঙ্গে বিয়ে বন্ধ শুধু মুসলমানদের জন্য নয়। এক দেশ এক আইন, সমস্ত শরীয়তি আইন, সমস্ত দেওয়ানি আইন উঠে যাবে। ভারতবর্ষের সমস্ত ফৌজদারি আইনগুলো আলাদা আলাদা, মানে এক। সে কাশ্মীরে খুন হলেও যা শাস্তি হবে, কলকাতা খুন হলেও তাই শাস্তি হবে, কিন্তু দেওয়ানি আইনগুলো সব আলাদা আলাদা। এটা ভারতের পরিবেশ, এটাই ভারতের বৈচিত্র্য। এমন রাজস্থানে এবং রাজস্থান, হরিয়ানায় এমন হিন্দু আছে যারা একটা বাড়ির সব ভাই মিলে একটা মেয়েকে বিয়ে করে। সাউথে এমন হিন্দু আছে যাদের মামা হচ্ছে শ্রেষ্ঠ পাত্র। অর্থাৎ সমাজ, পরিবেশ, সেখান থেকে তৈরি হয় এই আইনগুলো। সেইখানে ইউসিসিতে কিন্তু বাতিল হচ্ছে হিন্দু কোড। যে হিন্দু কোডের প্রচার করে জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হয়েছিলেন, এবং যে হিন্দু কোড
প্রচার করার আইনে রূপান্তরিত করেছিলেন 1956 সালে জওহরলাল নেহেরু। কি আছে জানেন সেই হিন্দু কোডে? আজকে যে লাভ জিহাদ বলে মারপিট খুন হচ্ছে, কোথা থেকে এলো এটা? এটাও একটা হিন্দু কোডের অংশ। এই যে মোহন ভগবত বলছেন মেয়েদের কাজ হচ্ছে সন্তান পালন করা, স্বামীকে সুখ দেওয়া, কোথা থেকে এলো? এটাও একটা হিন্দু কোডের বিরুদ্ধে আরএসএসের নীতিগত সিদ্ধান্ত। হিন্দু কোড মানে আগে আমার ভারতবর্ষের সংবিধান প্রকাশের আগে আমাদের আদর্শ, আমাদের আইন ছিল, হিন্দুদের আইন ছিল মনুস্মৃতি বা যাজ্ঞবল্ক স্মৃতি বা নারদ স্মৃতি। সেখানে হিন্দু মেয়েরা ডিভোর্স করতে পারতো না, হিন্দু মেয়েদের বাবার সম্পত্তি পাওয়ার অধিকার ছিল না, উঁচু জাত নিচু জাত বিয়ে হতো না, সেখানে বিধবা বিবাহ ছিল না। বিদ্যাসাগর আনুষ্ঠানিকভাবে সেটার জন্য লড়াই করলেন, প্রচার করলেন এবং জয় লাভ করলেও আনুষ্ঠানিকভাবে ছিল সেটা আইনে রূপান্তরিত হয়েছিল হিন্দু কোডে। এই যে মেয়েরা বাচ্চা হতে যাওয়ারা চাকরি পাবে, মেয়েরা চাকরি করবে, মেয়েদের লেখাপড়ার অধিকার পাবে, একটা বিয়ে হবে, এর মধ্যে বেশিটাই শরীয়তি আইনে আজ থেকে 1500-1600 বছর আগে মোহাম্মদ করে গেছিলেন, বিশ্বনবী হযরত মোহাম্মদ। এই বিশ্বনবী হযরত মোহাম্মদের যা করেছিলেন সেগুলো এবং সার্ভে করে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল 1944 সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি উত্থাপন করেছিলেন এই খসড়া, সেটা বাবা সাহেব আম্বেদকর আরও ঠিক করে 1950 সালে জমা দিয়েছিলেন। তার বিরুদ্ধে লড়াই করেছিল ব্রাহ্মণ্যবাদীরা। তখন কংগ্রেসের মধ্যে ছিল, হিন্দু কোডের মধ্যে দিয়ে ইউসিসির মধ্যে সেটা উঠে যাবে। এটা জানে দিলীপ ঘোষ জানতে পারে, সে আরএসএস এর। এটা জানে শুভেন্দু অধিকারী, এটা জানে সুকান্ত মজুমদার, এটা জানে যারা এই ভোটে রূপা গাঙ্গুলি অত্যন্ত ভালো মানুষ বলে আমি জানি, একটা বড় শিল্পী তিনি জানেন। আমাদের পাপিয়া জানেন যে কয়েকদিনের মধ্যে এনআরসি স্টার্ট হবে। উনি জানেন এনআরসিতে কাট অফ ডেট 1952 সাল। আমি কিছুদিন আগে, বছরখানেক আগে বলেছিলাম বলে হয়তো জানেন, 1952 সাল জানেন। উনি জানেন যে এই অসীম সরকার থেকে শুরু করে এখন জানছে আমার কথা শুনে যে ভারতের বাইরে কোনো বাংলাদেশ পাকিস্তান থেকে আসা মানুষ ভারতে কোনোদিন এসসি হতে পারে না। জানেন কি? যত এসসি সিএতে আবেদন করেছে সব শেষ হয়ে যাবে। জানেন কি? সিএতে যারা সার্টিফিকেট পাচ্ছে কৌশল করে তাদের পরিবারের সবাইকে বেনাগরিক করা হয়েছে, কারণ সিএ সার্টিফিকেটে লেখা আছে মা বাংলাদেশি, বাবা বাংলাদেশি, স্বামী বা স্ত্রী বাংলাদেশি। জানেন কি? এসসি সার্টিফিকেট নিয়ে যারা আমাদের নিশীথ প্রামাণিক থেকে অসীম সরকার পর্যন্ত কেউ এসসি হতে পারে না। জানেন কি? 2015 সালে মমতা বন্দ্যোপাধ্যায় একটা অর্ডিন্যান্স নিয়ে এসে বলেছিল 1950 থেকে 71-25 মধ্যে যারা পূর্ব পাকিস্তান থেকে এসেছিল তারা পার্মানেন্ট রেসিডেন্ট, তারা এসসি হতে পারবে, সার্টিফিকেট পাবে, কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট তো সিটিজেনশিপ নয়, তারা ভোটে দাঁড়াতে পারবে না। তাহলে বুঝুন ঠেলা। এই যে আর এইগুলো যদি না মানে বিজেপি আরএসএস হিন্দু বলয়, কখনোই মাছ মাংস মানে না, কখনোই আমাদের পুজো আর্চা সংস্কৃতি মানবে না। ফলে লাগাতার যে আইনগুলো তৈরি হবে, গোটা ভারত দখল হলো বলে যে আইনগুলো তৈরি হবে, যেগুলো ইমপ্লিমেন্ট করবে। আপনাদের মনে আছে, আমার ভিডিওটা মনে বড় হয়ে যাচ্ছে, মনে আছে কর্ণাটকে বিজেপি সরকার তখন ক্লাস 8-এর ইতিহাসে কি লেখা হয়েছিল? ইতিহাসের সিলেবাসে লেখা হয়েছিল যে বীর সাভারকর সবচেয়ে বড় স্বাধীনতা সংগ্রামী, তিনি সেলুলার জেলে থাকতেন আর কয়েকটা টুনটুনি পাখি এসে তাকে ডাকতো, উনি একটা টুনটুনি পাখির পিঠে বসে সারা ভারত ভ্রমণ করে বিপ্লব করতেন। এই রকম সিলেবাস হলে আমার বাঙালি কোন শিক্ষামন্ত্রী মেনে নেবে কি? ফলত বিজেপি রাজ্য দখল করেছে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী করার জন্য নয়। বিজেপি বাংলা দখল করেছে সুকান্ত মজুমদার হোক, আরে আমার কৃষ্ণেন্দু মুখার্জি হোক, আর পাপিয়া অধিকারী হোক, আর এই যে সজল টজল যারা আছে তাদের ক্ষমতা দেওয়ার জন্য নয়,
বিজেপি কখনো তাদেরকে বড় নেতা করে বিরাট হিরো বানানোর জন্য তাদেরকে ভোটে জিতিয়ে ভোট চুরি করেনি, এই ইভিএম লুট করেনি। সমস্তটা জোর করে ঘিরে ধরে যুদ্ধ চাপিয়ে দিয়ে এক প্রকার প্রায় 90 লক্ষ মানুষকে শেষ করে দিয়ে ডিজিটাল কি যেন লজিক্যাল ডিসক্রিপেন্সি করে 27 লক্ষ মানুষের ভোট কেটে দিয়ে জোর করে ছিনিয়ে নেয়নি, এমনি এমনি নেয়নি। তারা নিয়েছে তাদের আদর্শ, তাদের নীতি। সেই আদর্শ নীতি আপনার আমার বিশ্বাস হোক না হোক, আপনি বলতে পারেন যে আজকে বাঙালি, যে বাঙালি ধর্মনিরপেক্ষ, যে বাঙালি গণতন্ত্র বিশ্বাস করে, সেই বাঙালি রাতারাতি যেমন তৃণমূল হয়ে গেছিল শোভা প্রসন্ন থেকে জয় গোস্বামী থেকে শুরু করে সুবোধ বিশ্বাস পর্যন্ত, এরা রাতারাতি বিজেপি হয়ে যাবে? কটা হয়ে গেছে দেখুন তো। তার শিক্ষা তাকে হতে দেবে না। বাঙালি সে লেখাপড়া জানে, অথচ সে গণতন্ত্র মানবে না, অথচ ধর্মনিরপেক্ষতা মানে না। এটা হতে পারে না, হতে পারে না, হতে পারে না। বাঙালি সে রবীন্দ্রনাথকে হৃদয়ে রাখবে না, সে লালন ফকিরকে হৃদয়ে রাখবে না, নজরুলকে হৃদয়ে রাখবে না। হতে পারে না, হতে পারে না, হতে পারে না। বিবেকানন্দকে হৃদয়ে রাখবে না, ক্ষুদিরামকে রাখবে না, হতে পারে না। কিন্তু এগুলো হওয়া যাবে না। আরএসএস বিজেপি নীতিগত সিদ্ধান্ত, এগুলো হওয়া যাবে না, যাবে না, যাবে না। এগুলোর বিরুদ্ধে আইন। ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 কি বলছে? যারা পাসপোর্ট ভিসা ছাড়া ওপার থেকে এসেছে 1952 সালের পর 10 লাখ টাকা ফাইন, 7 বছর জেল। ওয়াকফের 80% দখল করে নিয়েছে। এই নওশাদ সিদ্দিকীরা কেন আরএসএস এর হয়ে কাজ করেছে? কারণ ওয়াকফের যারা ওরা 12 বছর দখল করেছে, ওয়াকফ সম্পত্তি তাদের মালিক করে দিয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না। মুসলমানদের ধর্মান্তকরণ হবে। তাদের গোরস্থান কেড়ে নিলে তারা মাটি দিতে পারবে না, তাদের পোড়াতে বাধ্য করবে। পৃথিবীর শ্রেষ্ঠ 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 মানবতার কথা বলেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ, যে কারণে বিবেকানন্দ বলেছিলেন হযরত মুহাম্মদ হচ্ছেন সাম্যবাদের আচার্য। সেই হযরত মুহাম্মদের অনুসৃত যে ইসলাম সংস্কৃতি আজকে ধ্বংস করে দেবে চিরকালের জন্য, এটা দিলীপ ঘোষ চাইবে? এটা সুকান্ত মজুমদার চাইবে? এটা শুভেন্দু অধিকারী চাইবে? আমি তিন ডেঞ্জারাস লোকের কথা বলছি। এটা মুখে বলতে পারে ওরা ভোটের জন্য, কিন্তু হৃদয় থেকে বলবে? শুভেন্দু তো আমার একসময় খুব কাছের ছিল। আমি তো ওর কাছে, ওর সঙ্গে পাশে এক খাটে শুয়েছি। আমি তো ওর কাছে রাত 12টা 1টা 2টোতেও দেখেছি। একাধিক মুসলমান নেতা ঘিরে থাকতো ওকে। মামুদ আমাদের নন্দীগ্রামের, আমাদের সুফিয়ান, আমাদের রৌশন, শুভেন্দু অধিকারীর কত কাছের ছিল। শুভেন্দু সব ভুলে যাবে না? ভুলবে না। কারণ শুভেন্দুর ছিল এটা ভোট ক্ষমতা দখলের। তিনি মনে করেন তৃণমূল থেকে অনেক রকম অত্যাচারিত হয়েছেন, অপমানিত হয়েছেন, তার মানে তার প্রতিশোধ নিতে গেছিল, তাই তো? তাহলে মানসিকভাবে কিন্তু এরা সবাই বাঙালি। তাহলে আমি আমার আলোচনাটা শেষ করি। ভয় পাবেন না, এই সেই সময় এসে গেছে যেটা 25-100 বছর ধরে বিজেপি আরএসএস প্র্যাকটিস করে, মানে শুধুমাত্র থিওরিটিক্যাল করেছিল, একটা একটা করে কাঁথা সেলাই করার মতো বুনেছিল আজকের দিনটার জন্য। তথাকথিত হিন্দু রাষ্ট্র ধরবো, তথাকথিত হিন্দু রাষ্ট্র মানে সেখানে নিম্নবর্ণের মানুষরা কৃতদাস, বন্ডেড লেবার, তারা দাস ব্যবস্থা, তারা সুবে বাংলা শুরু করবে। ফলত যেটা ঘটবে, যখন কেন্দ্রের আইনগুলো, এই ভয়ঙ্কর ইউসিসি ভয়ঙ্কর আইনগুলো যখন কোটি কোটি মানুষ চিরকালের জন্য বেনাগরিক হবে, তখন পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা মানসিক যন্ত্রণায় ছটফট করতে করতে মানতে চাইবে না। কারণ তাদের পরিবারের ম্যাক্সিমাম বহু নেতা মন্ত্রী ওপার বাংলা থেকে আসা। আমি 15টা এমএলএর নাম বলতে পারি যারা ওপার বাংলা থেকে আসা। সে কায়দা কানুন করে বাঁচলেও তার আত্মীয় স্বজন বাঁচবে কি করে এনআরসিতে? শুভেন্দুর আত্মীয় স্বজন বাঁচবে কি করে এনআরসিতে? তার মামার বাড়ির লোকেরা। ফলত
তারা যখন মানতে চাইবে না, গড়িমসি করবে, তখন কেন্দ্র থেকে লাথি মেরে তাকে সরিয়ে দেবে। সেই জায়গায় মুখ্যমন্ত্রী বসাবে একজন গুজ্জু, বলে না গুজ্জু, হিন্দি ভাষাভাষী বা শয়তানের লোক, যারা বাঙালি বিরোধী, বাংলা বিরোধী, গুজরাট থেকে কিংবা মধ্যপ্রদেশ থেকে এনে বসিয়ে দেবে। যে এমএলএ মানবে না তাকে সরিয়ে দেবে, যে মন্ত্রী মানবে না তাকে সরিয়ে দেবে। আর মানা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। মানতে গেলে, ইউসিসি মানতে গেলে, মানলে ওই যে দুধ কুমার, মুসলমান একজন জিতে গেছে, দুধ কুমার যদি ইউসিসি মানতে হয়, নামাজ, আজান, জোকাত, রোজা বাতিল, তাকে যদি 80% ওয়াকআপ চলে দখল হয়ে যাবে, সেটা যদি মানতে হয়, তাহলে তার গ্রামবাসীরা তাকে তো পিটিয়ে মেরে দেবে। ফলত বাঙালির একটা অত্যন্ত ভালো দিন আসছে, অর্থাৎ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, আমরা যে আলাদা আলাদা হয়ে গেছিলাম, ব্রাহ্মণ্যবাদ আমাদের যেমন ছিন্ন ভিন্ন করে দিয়েছিল, আজ বাঙালির জাতি সত্তা বেঁচে উঠবে। বাংলাকে বাঁচাতে, বাঙালিকে বাঁচাতে, রবীন্দ্রনাথকে বাঁচাতে, গুরু নানককে বাঁচাতে, বিরসা মুন্ডাকে বাঁচাতে, হরিগুরুচাঁদ ঠাকুরকে বাঁচাতে, বাংলার সংস্কৃতি টুসু, বাদু, বোলান, ঝাপান, তরজা, কবিয়ার, কবিগান, কালী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, এগুলো বাঁচাতে, আমার ঈদ, আমার ইসলামিক পরবগুলো, আমার মাজার, মক্তব, আমার ঈদগাহগুলোকে বাঁচানোর জন্য মানুষ কিন্তু এক হয়ে যাবে। শিক্ষিত বাঙালি একটা অদ্ভুত, আমি শেষ করছি, অদ্ভুত ব্যাপার দেখুন, একটা এত বড় জয় নাকি বিজেপি, এত বড় জয়, কোন লোক বিজয় উল্লাস করতে পথে নামিনি, শুধুমাত্র কয়েকটা গুন্ডা, তারা প্রকৃত বিজেপি কিনা আমি জানি না, বা বিজেপির মধ্যে ঢুকে গিয়ে আবির ফাবির খেলে, এই যে আমার পাড়ার ছেলেগুলো কালকে পর্যন্ত রিক্সা চালাতো ভাই বন্ধুরা, তারা টিএমসি ছিল, আজকে দেখছি তারা সব পতাকা নিয়ে নিয়েছে পেটের দায়ে বাঁচার জন্য। ফলে ফাঁকা মাঠের মধ্যে এই গুন্ডাগুলোর একবারও ভাবছে না যে আমরা মাত্র 50টা লোক কি 20টা লোক লাঠি সোটা নিয়ে পেটাচ্ছি, অথচ কোনো হাজার হাজার মানুষ আমাকে তাড়া করছে না। কেন? দুটো জিনিস হচ্ছে, একটা মানুষ শিখছে, মানুষ জানছে, মানুষ চিনছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজার দোষ থাকতে পারে তার পার্টির, কিন্তু বাঙালিকে বাঁচানোর জন্য তার যে বুক দিয়ে বাঙালিকে ভালোবাসা, তার মানবতা, তিনি বলেছিলেন আমি থাকতে কোনোদিন ওয়াকআপ দখল করতে দেবো না। করেছেন? ওয়াকআপ আইন যখন ওয়াকআপ আইন হয়ে গেল, তারপরে উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ থেকে ওয়াকআপ দখল হলো, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে একটা ওয়াকআপ দখল হয়েছে? নওশাদ সিদ্দিকী মিথ্যা করে বলেছে যে 1 নম্বর খতিয়ানে উঠে যাচ্ছে, তো বাম আমলে উঠে হয়েছে। এবং রাজ্য সরকার তো একটা নোটিফিকেশন দিয়েছিল, যাদের এরকম ঘটনা নথিপত্র নিয়ে এলে রাজ্য সরকার ফিরিয়ে দেবে। ফলে ওয়াকআপ নিয়ে সব মিথ্যা কথা বলেছে। আর মুসলমান ভাইদের কথা বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। মনে করুন একজন মুসলমান ভাই গুজরাটে চাকরি করেন, এবার সে শুনতে পেল তার মা, এই ভাঙড়ে বাড়ির মা ছাদ থেকে পড়ে গেছে, হসপিটালে ভর্তি আছে। সে মালিককে বলল আমাকে ছুটি দিন, আমার মা অসুস্থ, আমি বাড়ি যাব। মালিক বলল খেপেছিস, তোকে ছুটি দেবো কেন? তখন কি করবে? সে চাকরি ছেড়ে চলে আসবে। তাহলে চাকরি ছেড়ে চলে আসবে তার মা বলে, কিন্তু যখন মমতা ব্যানার্জি একজন রাষ্ট্র, একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর একটা রাষ্ট্রের অঙ্গ, সে বলল দিল্লি থেকে আন্দোলন করুন, ব্যাস, এরা কেউ আন্দোলন করলো না। হ্যাঁ, তার মানে মায়ের চেয়ে ওপরে, মায়ের মতো ইসলামকে ভালোবাসতে পারেনি কেউ। ইসলামকে যদি ভালোবাসতো তাহলে বলতো, মমতা ব্যানার্জি তো বলবে, কারণ তো রাষ্ট্র, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য, সুতরাং আমাদের বাঁচাতেই হবে। কেউ কিন্তু কোনো আন্দোলন না করে 80% ওয়াকআপ ধ্বংস করে দিল। যে কারণে আমি বলবো, ইরান দখল হচ্ছে, ইরানের উপর আক্রমণ চলছে। আয়াতুল্লাহ খমিনি শহীদ, তিনি কি বললেন? তিনি বললেন
ইরান মুখ্য নয়, মুখ্য ইসলাম। আর আমাদের মুসলমান নেতারা নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির, তারা কি বলছে মনে মনে? ইসলাম 12টা বেজে যাক, দেখার দরকার নেই, আমার চাই ক্ষমতা। বাঙালি এটা মানবে না কোনোদিন, বাঙালি মানবে না, মানবে না, মানবে না। তাই বাংলার জাতিসত্তা বাঁচাতে, বাংলাকে বাঁচাতে, বাঙালিকে বাঁচাতে সমস্ত বাঙালি এক হয়ে যাবে। ব্রাহ্মণ্যবাদ, মনুবাদ যে 100 বছর ধরে আমাদের ঘাড়ের উপর চেপে বসে আছে এবং আমাদেরকে শেষ করে দিয়েছে, আমরা তাদেরকে নিকেশ করব। এই নিকেশ করার উৎসবে আমার বিজেপি বন্ধুরাও কিন্তু পিছিয়ে থাকবে না। বিজেপির মধ্যে যারা আরএসএসকে জানেন না, যারা মনুবাদ কি জানেন না, তারাও কিন্তু নেতৃত্বে থাকবে। ফলে আপনাদের বলছি, ভয় পাবেন না, ভয় পাবেন না। যখন দেখছেন যে মারছে, খুন করছে, এ করছে, পেটাচ্ছে, ভেঙে দিচ্ছে, কোনো লোক নেই পাশে, এর মধ্যে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো একটা কৌশল আছে, যেটা আইনি কৌশল হতে পারে। আমি জানি না কোন দিকে যাবে ব্যাপারটা। ভালো থাকবেন, কোনো ভয় আমাদের নেই। রাজনীতি, গণতন্ত্র, সংবিধানে 5 বছর পর পর পরিবর্তন হবে, এটা একটা স্বাভাবিক পন্থা। আবার নতুন যারা আসবে তারা সরকার চালাবে, তার মধ্যে যারা ভালো কাজ করবে তারা শ্রদ্ধেয় হয়ে থাকবে, যারা বদমাইশ হবে তারা, এই যে তৃণমূলের কিছু কিছু বদমাইশ নেতাকে প্রচুর মারছে, যদিও এটা গণ অভ্যুত্থান নয়, গণ অভ্যুত্থানের ধারে কাছে এটা নয়, এটা অন্যায়ভাবে মারছে, লুম্পেনরা মারছে। এবং আমি বিশ্বাস করি বিজেপি এদের প্রত্যেককে গ্রেপ্তার করে দেবে, প্রত্যেককে সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার করে দেবে। ফলত ভয় পাবেন না, ডিলিট হয়ে যাওয়া মানুষরা কোনো ভয় পাবেন না। আপনারা সংবিধানের এপারের লোক যারা সংবিধানের 5 ক অনুযায়ী ভারতবর্ষের জন্মগত এবং বংশগত নাগরিক, 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 নাগরিক। অমিত শাহ, নরেন্দ্র মোদীর যা কাগজ নেই, মুসলমানদের আছে, আমার নিম্নবর্ণের মানুষদের আছে বাংলার। আর ওপার থেকে যারা এসছেন আমার দেশভাগে বলি ছিন্নমূল মানুষ, তাদের জন্য আমরা জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করব, যেভাবে মুসলমানরাও তাদের বুক দিয়ে রক্ষা করেছে, চিরকাল রক্ষা করবে। নমস্কার। আমার নাম্বার 9836327536, 9836327536। আমার সংগঠনের নাম দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগ। দেখুন, আমি যখনই কোনো একটা পোস্ট দিই না, তখন আরএসএস এর পেড কিছু ছেলে আছে 30-40 জন আমাকে কাউন্টার করে। এদের মধ্যে কেউ কেউ আমাকে আলাপ করে পরে বলেছে আমরা করতে বাধ্য, এটা আমাদের পেশা, রাগ করবেন না। এখানেও কিছু, এই যে চক্রবর্তী, উত্তম, এরা এরকম। জানি না এরা কবে মানুষ হয়ে ফিরে আসবে, এরা কবে বাঙালি সত্তাটা এদের জেগে উঠবে, কারণ এরাও তো বাঙালি। কিন্তু বিজেপি হচ্ছে বাঙালি বিরোধী, বাংলা বিরোধী, বাংলা সংস্কৃতি বিরোধী। নমস্কার।